ঠাম্মা, তুমি কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি রে বাছা। কিন্তু এ কথা কেন জিজ্ঞাসা করছিস তুই? তুইও বাজারে যাবি নাকি? তাহলে এই বুড়ি বুঝি খাবার কিনতে যাচ্ছে, আমাকে এখানেই থাকতে হবে। কি রে বাছা, কোনো কথা বলছিস না যে? না ঠাম্মা, আমি বাজারে যাব না। ঠিক আছে, তুমি তাহলে বাজারে যাও। এরপর মিনু বাজারে চলে যায় আর কনক মিনুর ফেরার অপেক্ষায় সেখানেই বসে থাকে। বাবা, আমাকে 1 কেজি আপেল দে তো। দামটা একটু কম ধরিস। ভিক্ষা করে কিছু টাকা পেয়েছিলাম, সেই টাকা দিয়ে আপেল কিনতে এসেছি, কারণ আপেল খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, সবার কাছে 50 টাকা কেজি বিক্রি করি, তুমি 30 টাকা কেজি দাও। বুড়িমা, আরো কোনো ফল দিব নাকি? না রে বাবা, আমার কাছে আর কোনো টাকা নেই। আমি তাহলে এখন আসি। এরপর মিনু আপেল নিয়ে বাড়ির দিকে আসতে থাকে আর তখনই কনক আবারও মিনুকে ডাকতে থাকে। ঠাম্মা, ও ঠাম্মা, দাঁড়াও গো দাঁড়াও। কি রে বাছা, আবার ডাকছিস কেন? বাজারের ব্যাগটা নিয়ে যেতে বুঝি তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? তুমি বরং ব্যাগটা আমাকে দাও, আমি তোমার বাড়িতে পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে বাছা, এই নে ব্যাগ। তোমার বাড়িতে আমি যাব না, যাব না। এসব বলে কনক ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায় আর মিনু কনকের পিছু পিছু উঠতে থাকে। এই বাছা, দাঁড়া বলছি, দাঁড়া। এখান থেকে একটা আপেল তুই খেয়ে নে, তবুও আমার বাকি আপেলগুলো দিয়ে দে। এই বাছা, দাঁড়া। বুড়িমা, কি হয়েছে? কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করে কাকে কি বলছো? আর বলিস না রে মা, একটা ছানা আমার ফলের ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। ভিক্ষা করে সেই টাকা দিয়ে কটা আপেল কিনেছিলাম, কিন্তু শয়তান ছানাটা আমাকে একটা আপেলও খেতে দিল না। বুড়িমা, তুমি কেঁদো না, আমার সাথে বাড়িতে চলো। টোনা আজ কিছু আপেল এনেছে, সেখান থেকে তোমাকে কটা আপেল খেতে দিব। আপেলগুলো খেতে খুব মিষ্টি। বোকা বুড়ি ভেবেছে ব্যাগটা আমি তার বাড়িতে পৌঁছে দিব, তাই আমাকে ফলের ব্যাগটা দিয়েছে। কিন্তু আমি যে কেন মিথ্যে বলেছি সেটা তো বুড়ি জানেই না। এসব বলে কনক মনের সুখে আপেল খেতে থাকে আর এভাবেই সেই দিন কেটে যায়। বাবা, তুমি এসেছো? দেখি আমার জন্য তুমি কি এনেছো। তোর জন্য মিষ্টি খেজুর এনেছি রে মা। এই খেজুর শুধু শহরেই পাওয়া যায়, খেয়ে দেখ, খুব মজা পাবি। এখানে খাবো না বাবা, আমি পুকুর পাড়ে গিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, তোর যেখানে মন চায় তুই সেখানেই গিয়ে খা। পারুল ওটা কি নিয়ে পুকুরের দিকে যাচ্ছে? মনে হচ্ছে কোনো খাবার খেতে যাচ্ছে। যাই বাবা, এই সুযোগে পারুলের থেকে খাবারটা কেড়ে নিয়ে আসি। এরপর কনক পারুলের পিছু পিছু যেতে থাকে আর পারুল পুকুর পাড়ে দাঁড়াতেই কনক সেখানে গিয়ে পারুলের কাছ থেকে খেজুরের প্যাকেট নিয়ে তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। আই কনক, আমার খেজুর আমাকে যেতে বলছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে পুকুরের পানিতে ডুবে যাচ্ছি। এ কি, পারুল তো দেখছি পুকুরের পানিতে পড়ে গেছে। চিন্তা করিস না মা পারুল, আমি তোকে উদ্ধার করছি। তুই তো সাঁতার পারিস না, তাহলে একা একা পুকুরে গোসল করতে কেন এসেছিস? আমি গোসল করতে আসিনি চুন্নি মাসি, আমি তো খেজুর খেতে পুকুর পাড়ে এসেছিলাম। আর হঠাৎ শয়তান কনক আমার হাত থেকে খেজুর নিয়ে আমাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ও, এবার বুঝেছি, কাল কনক বুড়িমার আপেল নিয়ে পালিয়েছিল। বাড়িতে গিয়ে তোর বাবা মাকে কালু দাদার কাছে বিচার দিতে বল, তাহলেই শয়তান কনক উচিত শিক্ষা পাবে। হ্যাঁ মাসি, সেটাই করবো।
এরপর পারুল বাড়িতে চলে যায় আর কবুতর ও সুখীকে সব কথা খুলে বলে। ওই কনকের এত বড় সাহস আমার মেয়ের হাত থেকে খেজুর নিয়ে যায়। কাঁদিস না মা, আমি এক্ষুনি কনকের বাবার কাছে যাচ্ছি। কালু দাদা বাড়িতে আছো? কালু কাজ বাদ দিয়ে তোর জন্য বাড়িতে বসে থাকবে নাকি? কালু বাড়িতে নেই। কি বলতে চাস তাড়াতাড়ি আমাকে বল। তোমার ছেলে কনক পারুলের কাছ থেকে খেজুর কেড়ে নিয়ে এসেছে। তুমি কনকের কাছ থেকে কটা খেজুর নিয়ে দাও তো। ওই মিষ্টি খেজুরগুলো শহর ছাড়া কোথাও পাওয়া যায় না। চুপ কর, আর একটা কথাও বলবি না। তোর এত বড় সাহস, আমার ভালো ছেলেটাকে চোর বলে অপবাদ দিচ্ছিস? আর কখনো যদি আমার ছেলের নামে উল্টাপাল্টা কিছু বলেছিস না, তখন তোকে দেখে ছাড়বো। আমি তোমার ছেলের নামে মিথ্যা অপবাদ দেইনি, যা সত্যি তাই বলছি। নিজের ছেলেকে আগে ভালো করো, তারপর অন্যকে দেখতে এসো। এসব বলে কবুতর সেখান থেকে চলে যায় আর তখনই সেখানে কনক চলে আসে। মা, কবুতর আঙ্কেল চলে গেছে। হ্যাঁ রে বাবা, আমি কবুতরকে তাড়িয়ে দিয়েছি। এবার খেজুরগুলো নিয়ে আয় তো, খেয়ে দেখি কেমন মিষ্টি লাগে। এরপর কনক আর কাকলি খেজুর খেতে থাকে আর এভাবেই সেই দিন কেটে যায়। ময়ূরী মাসি, তুমি কি রান্না করছো? বাড়িতে মেহমান আসবে, তাই পায়েস বানাচ্ছি। আমি তোমার রান্নার কাজে সাহায্য করি। তুই আমাকে আবার কি সাহায্য করবি? আমার বাড়িতে মেহমান আসবে, তুই আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা তো। আমি তো তোমার পায়েস না খেয়ে কিছুতে এখান থেকে যাব না। আমি বরং কোথাও লুকিয়ে পড়ি, আর সুযোগ পেলে পায়েস খেয়ে চলে যাব। পায়েস তো হয়ে গেছে, এখন বাটি এনে পায়েসগুলো ঘরে নিয়ে যাই। এরপর ময়ূরী বাটি আনতে ঘরে চলে যায় আর সেই সুযোগে কনক পায়েসের হাড়ির কাছে চলে যায় এবং হাড়ির ওপরে উঠে পায়েস খেতেই হাড়িটা কনকের ওপরে পড়ে যায়। বাঁচাও, আমাকে বাঁচাও, আমার শরীর যে জ্বলে গেল। বাঁচাও আমাকে। এ কি, কনক তো দেখছি পায়েসের হাড়ির নিচে পড়ে গেছে। এসব বলে টুনি কনকের ওপর থেকে হাড়িটা সরিয়ে ফেলে। তুই এখানে বুঝি পায়েস চুরি করে খেতে এসেছিলি, তাই না? এখন দেখেছিস তোর শরীরটা কিভাবে পুড়ে গেছে। একটি সর্বনাশ করেছিস, আমার সব পায়েসগুলো যে নষ্ট করে ফেলেছিস। এখন আমি আমার মেহমানদেরকে কি খাবো? ময়ূরী মাসি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার পায়েস খেতে আসবো না। শেষে তো সব বুঝলি, কিন্তু আগে বুঝলে তোর এত বড় ক্ষতি তো হতো না। ময়ূরী দিদি, তুমি আবার পায়েস বানাও। আমি কাকুলি দিদিকে বলবো যেন তোমার জরিমানা দিয়ে দেয়। কনক চল, তোকে হাসপাতালে নিয়ে যাই। এরপর টুনি কনককে তার পিঠে নিয়ে হাসপাতালে চলে যায়। ডাক্তার সাহেব, এই ছোট ছানাকে তাড়াতাড়ি চিকিৎসা করান, আর আমি বাড়িতে গিয়ে ওর বাবা মাকে টাকা নিয়ে আসতে বলছি। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। কাকুলি দিদি, কালু দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে টুনি? বল তাড়াতাড়ি। তারপর টুনি কাকুলিকে সব কথা খুলে বলে আর তারপর সবাই মিলে হাসপাতালে চলে আসে। তোমাদের রোগী সুস্থ হয়ে গেছে, রোগীর সাথে দেখা করতে পারো। বাবা কনক, এখন কেমন লাগছে তোর? এখন ভালো লাগছে মা। জনি মাসি আমাকে হাসপাতালে না নিয়ে আসলে আমি মরেই যেতাম। জুনি বোন, তোকে অনেক ধন্যবাদ আমার ছেলের জীবন বাঁচানোর জন্য। এবার তোমরা বুঝলে তো, অন্যের জিনিস চুরি করলে নিজেরই ক্ষতি হয়। সব সময় খারাপ কাজে ছেলেকে উৎসাহ না দিয়ে ভালো কাজে উৎসাহ দিও, তাহলে আর এমন বিপদে পড়তে হবে না। এই নাও, খেয়ে আমাকে উদ্ধার করো। এ কি, শুধু পান্তা আর কাঁচামরিচ, তাও আবার এইটুকু? এতে তো আমার পেটের কোনাটাও ভরবে না। 1 টাকা রোজগার করো না, এদিকে পেট ভরে আবার খেতে চাইছো? কালকে মেয়েটা কত করে বায়না করলো, বললো একটু বেগুনের বড়া খাবে। মেয়েটার এই সামান্য আবদারটুকুও রাখতে পারো না। এমনটা হতে থাকলে আমি আমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যাব, এই আমি বলে দিলাম। রোজ রোজ এত কথা শুনতে আমার আর ভালো লাগে না। এবার আমাকে যে কোনো একটা উপায় রোজগার করতেই হবে। এরপর টোনা পান্তা খেতে শুরু করে।
আর খাওয়া শেষ করে বাজারের দিকে চলে যায়। আর বাজারে যাওয়া মাত্রই কবুতরের বেগুনের দোকানের দিকে তার নজর পড়ে যায়। ওই তো কবুতর দাদা বেগুন বিক্রি করছে, কিন্তু আমার কাছে তো টাকা নেই, তাহলে বেগুন কিনবো কি করে? পেয়েছি, টাকা নেই তো কি হয়েছে, বুদ্ধি তো আছে। এই নাও দাদা, আমার সবজির টাকাটা নাও। কি টোনা দাদা, কি করছো কি? শেষমেশ কি না কবুতর দাদার দোকানে এসে বেগুন চুরি করছো? না মানে কি নানা করছিস? আমার দোকান থেকে বেগুন চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেছিলি তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে কবুতর যে না একটা লাঠি হাতে নেয়, সাথে সাথে টোনা ভয় পেয়ে বেগুনের ডালি রেখে পালিয়ে যায়। আর ছুটতে ছুটতে টোনা একটা গাছের নিচে গিয়ে থেমে যায়। ওরে বাবা রে, আর একটু হলে ইচ্ছে মতো মার খেতাম। না না, আমি সত্যি একটা অপদার্থ, কাজ করতে চাইলেও তো কাজ পাই না, এদিকে চুরিটাও ঠিক মতো করতে পারি না। না না, পারিব না কথাটি বলবো না আর, একবার না পারিলে চুরি করব শতবার। টোনা যখন একা একা এসব কথা বলছিল, তখন কালু উপরে এক গাছের ডালে বসেছিল। আর টোনার সব কথা শুনে সে টোনার সামনে আসে। এই, তুই কে রে? চুরি করেছিস কখনো? আমি হলাম বেগুন চোর, আর আমি কখনো চুরি করিনি, আর তাই তো প্রথমবার বেগুন চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছি। এবার আমি তোকে এমন ভাবে চুরি করার শিক্ষা দিব যে তুই আর কখনো চুরি করতে গিয়ে ধরা পড়বি না, কেননা আমি হলাম পাশের বনের নাম করা কালু চোর। ওই দেখ, ওই বাড়িতে একটা কিপটে বুড়ি থাকে, আর ওই বুড়ির লাউয়ের জাংলা থেকে লাউ চুরি করে আনতে হবে, বুঝেছিস? যা যা, আর দেরি করিস না। না না কালু দাদা, লাউ তো আমি চুরি করতে পারবো না, আমি তো বেগুন চোর, তাই আমি শুধু বেগুন চুরি করব, ওই বাড়ি থেকে বরং তুমিই লাউ চুরি করো। টোনার কথা শুনে কালু বুড়ির লাউয়ের জাংলার দিকে এগিয়ে যায় আর মনে মনে বলতে থাকে, বাচ্চার টোনা, সে নাকি শুধু বেগুন চোর, তোকে আমার সাথে নিয়ে লাভ কি হলো? শেষমেশ কিনা আমার চুরি করা জিনিসের ভাগ দিতে হলো। আমি যদি তোর থেকে অনেক বড় কিছু চুরি করতে না পারি, তবে আমার নামও কালু চোর নয়। হ্যাঁ। এরপর কালু বুড়ির জাংলা থেকে সবগুলো লাউ চুরি করে, আর দুই চোর মিলে লাউগুলো বাজারে বিক্রি করে, আর লাউ বিক্রি করে যা টাকা পায় তা সমানভাবে ভাগ করে নেয়। কতদিন পর আমার রোজগারের টাকা হাতে পেলাম, যাই টাকাগুলো দিয়ে বাড়িতে বাজার করে নিয়ে যাই। তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা, তোমার জন্য আমি রোজগার করার মতো একটা উপায় খুঁজে পেলাম, এখন আমাকে আমার বউ আর কথা শোনাতে পারবে না। এই কথা বলে টোনা বাজারে গিয়ে বাজার করে বাড়িতে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টোনাও কালো চোরের সাথে বেরিয়ে চুরি করতে থাকে, আর এভাবে সে তার সংসার চালাতে থাকে। এমনই একদিন রাতে শোন টোনা, আমি খবর পেয়েছি এই বাড়িতে নাকি অনেক দামি একটা সোনার মূর্তি রাখা আছে। তুই যদি সেই মূর্তিটা চুরি করে আনতে পারিস, তাহলে আমি তোকে অনেকগুলো টাকা দিব, আর তোকে বেগুন চোর হয়ে থাকতে হবে না। যা যা, এক্ষুনি যা। এরপর টোনা লুকিয়ে লুকিয়ে সে বাড়িতে চলে যায়। আর ঘরে প্রবেশ করা মাত্রই সে ঘরের এক কোণে অনেকগুলো বেগুনের বস্তা দেখতে পায়, আর সেখান থেকে একটা বেগুনের বস্তা নেয়। অন্যদিকে কালু টোনা আসার অপেক্ষা করতে থাকে। বোকা টোনা, বউ একদিন বেগুন আনতে বলেছে জন্য বেগুন চোর হয়ে গেছে। সে নাকি বেগুন ছাড়া অন্য কিছু চুরি করবে না। সে না করুক, আমি একবার যদি পুলিশের ওই সোনার মূর্তিটা পেয়ে যাই, তাহলে আর কখনো চুরি করতে হবে না। ইস, এই সোনার মূর্তি চুরি করতে এসে কতবার যে ধরা পড়েছি। না না, ধরা পড়ার কথা আর মুখে নিব না। কিন্তু এই টোনাটা এখনো আসছে না কেন? কালু দাদা, ও কালু দাদা, এই দেখো আমি কি পেয়েছি। আজকে একসাথে এক বস্তা বেগুন চুরি করেছি। এই নাও, তুমি আমার বেগুনের বস্তাটা তোমার কাছে রাখো, আমি তোমার সোনার মূর্তিটা খোঁজার চেষ্টা করছি।
এই কথা বলে টোনা যেই না বেগুনের বস্তাটা নিচে ফেলে দেয় অমনি বস্তাটা কালুর শরীরের উপর গিয়ে পড়ে আর সাথে সাথে কালু চিৎকার করে ওঠে। ওরে বাবা রে! আর কালুর চিৎকার শুনে পুলিশের ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে সে টোনাকে জানালার ধারে দেখতে পায়। এই চোর চোর চোর! এই হাবিলদার, কোথায় তুই? ধর ধর, চোরকে ধর! ধরেছি স্যার, কালু চোরকে ধরেছি। এ কি কালু, তুই আবারও আমার সোনার মূর্তি চুরি করতে এসেছিস? তোকে অনেকবার ছেড়ে দিয়েছি, তবুও তুই চুরি করা ছেড়ে দিসনি। শুধু তাই নয়, আমার সোনার মূর্তির লোভ ছাড়তে পারিসনি। আজ তোকে আমি ছাড়বো না, তার আগে এই নতুন চোরের বিচার করতে হবে। এই চোর, এই তুইও কি আমার সোনার মূর্তি চুরি করতে এসেছিস নাকি? মানে না, মানে এরপর টোনা পুলিশকে কালুর শেখানো বুদ্ধির কথা খুলে বলে। এই প্রথমবার এক আদর্শ চোরকে দেখলাম যে কিনা শুধু বেগুন চুরি করে। চুপ কর হাবিলদার, এই বেগুন চোর! না না টোনা, শোন, তুই বেগুন চুরি কর আর যাই চুরি কর, তুইও কালুর মতো চোরের দরে পড়ে গেছিস। আর চুরি করা মহাপাপ, সেই পাপের শাস্তি তোকেও পেতে হবে, তোদেরকে জেলে যেতে হবে। না স্যার, আমাকে জেলে দিবেন না। আমি জেলে গেলে যে আমার স্ত্রী সন্তান না খেয়ে থাকবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কখনো চুরি করব না। আমাকে একবার ভালো হওয়ার সুযোগ দিন স্যার। ঠিক আছে, আমি তোকে একবার ভালো হওয়ার সুযোগ করে দেব। তাছাড়া তোর জন্য আমরা কালুর মতো বড় চোরকে ধরতে পেরেছি। শোন, চুরি করে সংসার চালানোর থেকে পরিশ্রম করে সংসার চালাবি, এতে অন্তত ধরা পড়ার ভয় থাকবে না। পরিশ্রম করার কথা বলছেন স্যার? তাহলে শুনুন। বলছিলাম কি, আমাকে এখানে একটা কাজ নিয়ে দিবে? আমার সংসারে খুব অভাব, যদি তোমার মালিককে বলে কাজটা নিয়ে দিতে তাহলে আমার খুব উপকার হতো। শোন, আমি বললে তোর এখানে কাজ হয়ে যাবে। আমি এখানকার আর্থিক শ্রমিককে কাজ নিয়ে দিয়েছি, তবে তারা আমাকে খুশি হয়ে 10,000 করে টাকা দিয়েছিল। এখন তুইও যদি আমাকে 10,000 টাকা দিতে পারিস তাহলে আমিও তোকে এখানে কাজ নিয়ে দিব। আমি এতগুলো টাকা একসাথে কখনো দেখিনি, আর তোমাকে এতগুলো টাকা কিভাবে দিব? তাহলে এখান থেকে চলে যা। আর শোন, বর্তমান যুগে ঘুষ ছাড়া কেউ তোকে কাজ দিবে না। যত সব কোথা থেকে যে আসে এরা। এরপর আমি অনেকজনের কাছে কাজ চাইতে যাই, কিন্তু সবাই আমার কাছে ঘুষ চাইতো। এজন্য আমি এই চুরির পথটা বেছে নিয়েছিলাম স্যার। তোর কথা শুনে খুব খারাপ লাগলো। শোন, আজ থেকে তুই আমার বাড়ি দেখাশোনা করবি, মানে তুই আমার বাড়িতে দারোয়ানের কাজ করে সংসার চালাবি। এরপর পুলিশ কালুকে জেলে নিয়ে যায় আর টোনাও চুরি করা ছেড়ে দিয়ে পুলিশের বাড়িতে দারোয়ানের কাজ করে। আর এভাবে সে তার পরিবারকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, একজন ভালো পাখিকে আমাদের সমাজে নষ্ট করতে বাধ্য করে। তাই একটা চোর সন্ত্রাস মুক্ত সমাজ পেতে হলে আমাদেরকে ঘুষ চাঁদা এসব দূর করতে হবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।